আজকের এই পর্বে উপস্থিত ৪ জন বিশিষ্ট নারী, আমরা তাদের কথাই শুনবো। আমি শুধু যোগসূত্রে আছি। তাই পরপর আলোচনাগুলোকে একটা শিকলে বাঁধার জন্য আমি অনিন্দিতাদির সাথে শুরুতেই একটা টপিক জুড়ে দিতে চাই। অনিন্দিতাদি সূচনাটা করবে অতীতের সাথে বর্তমান সাহিত্যের যোগসূত্র নিয়ে আলোচনা পর্বের সূচনা করবে। তার পাশাপাশি আমি চাই অনিন্দিতা দিয়ে একটা বিষয়ের উপরে আলোকপাত করি যে সাহিত্যে মেয়েদের ভূমিকার বিষয় নিয়ে। যেমন কোনো উপন্যাস বা গল্পের চরিত্র হিসেবে বা অ্যাজ এ রাইটার তাদের কিভাবে অ্যাড্রেস করা হয়, চরিত্রগুলোকে মানে চরিত্রগুলোকে কি অন্য কোনো পার্শ্ব চরিত্রকে বা কোনো পুরুষ চরিত্রকে হাইলাইট করার জন্য ব্যবহার করা হচ্ছে, নাকি তারা মূল স্রোতে স্থান পেয়েছে। সাহিত্য চর্চাকারী মেয়েদের যে একটা কোটার মতো দেখা হয় পুরুষ সাহিত্যিকদের মাঝে, তো এই যে মেয়েদের সবকিছুর থেকে আলাদা বা প্রান্তিক করে রাখার একটা প্রবণতা, সেখান থেকে ফিমেল রাইটাররা তাদের জার্নিতে এখনো পর্যন্ত কতটা এগিয়ে আসতে পেরেছে বা আরো তাদের কতটা এগোতে হবে বলে এই সময় দাঁড়িয়ে তোমার মনে হয়? শুভ সন্ধ্যা। প্রথমেই বলি সকলকে আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসের শুভেচ্ছা। যারা আজকে এই আলোচনায় রয়েছেন আমাদের সঙ্গে তাদের সকলকে, এবং যারা অন্যদিকে বসে আমাদের কথা শুনবেন বলে অপেক্ষা করছেন, সেখানে কোনো গুরুগম্ভীর কোনো সেমিনার জাতীয় কিছু এখানে আমরা নিশ্চয় করতে চাইছি না। কিছু মত বিনিময় করে নেওয়া, কিছু কথা আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নেওয়া। তো সুপর্ণা যেটা শুরুতেই বললো যে সাহিত্যের একদম প্রথম থেকে এখন পর্যন্ত মেয়েদের ভূমিকা বা জায়গা, এটা অনেক বড় একটা প্রেক্ষিত এবং অনেক বড় বিষয়, দীর্ঘ আলোচনা দাবি করে। তো সেভাবে না বলে আমি খুব অন্যভাবে একটু বলি যে একদম 19 শতকে কিন্তু যখন থেকে মেয়েদের লেখালেখি বাংলাতে শুরু হলো, সে সময় কিন্তু মান্য সমাজে বলা হতো যে মেয়েদের লেখালেখি করার ইচ্ছে মানে হচ্ছে বিশেষ করে গল্প বা গদ্য আরশোলার পাখি হওয়ার স্বপ্ন দেখা। আমরা দেখেছি যে সেই যে ২৫০০ বছর আগে একবার অ্যারিস্টটল বললেন যে মেয়ে মানুষের বুদ্ধি শুদ্ধি পুরুষদের থেকে কিছু কম, ব্যাস সেই কথাটাকে ভাঙিয়ে কিন্তু সকলে সেটাকেই মান্য হিসেবে ধরে নিল এবং চলছে নানান ভাবে সেই কথাটারই পারমুটেশন কম্বিনেশন করে নানান কিছু বলার একটা প্রবণতা চলছে, যে মেয়েরা যেখানেই দাঁড়িয়ে থাকুন না কেন ইত্যাদি। তো এমনকি বঙ্কিমচন্দ্র তার উপন্যাসে আমরা দেখেছি যে অসামান্য নারী চরিত্র সৃষ্টি করেছেন, এবং মেয়ে চরিত্র যেগুলো নারী চরিত্র আছে তারা তাদের দৃঢ়তায় দীপ্তিতে পুরুষ চরিত্রকে ছাপিয়েও গেছে। সেই বঙ্কিমচন্দ্র যখন বলেন যে নারকেলের মালার মতো মেয়ে মানুষের বুদ্ধি খুব একটা কাজে লাগে না, তখন একটু তো দুঃখ হয় যে আমাদের সাহিত্য সম্রাট এই কথা বলেছেন। তো যাই হোক, মেয়েদের আরশোলা পাখি হওয়ার শখের মতো মেয়েদেরও পাখি হওয়ার, মেয়েদেরও লেখক হওয়ার শখটা কিন্তু 19 শতকে শুরু হয়েছে বাংলায়। এবং সেই সময় কিন্তু যখন লিখতে তারা কিন্তু এমন ভেবে কেউ লিখতে আসেননি যে তাদের কথা সবাই পড়বেন জানবেন একটা কিছু, বরং অনেক সংকোচ নিয়ে, অনেক দ্বিধা নিয়ে, কুণ্ঠা নিয়ে তাদের লেখালেখি শুরু, এবং কখনোই সে লেখা সকলের কাছে তুলে দেওয়ার জন্য, পৌঁছে দেওয়ার জন্য হয়তো নয়। নিজের কথা বলা, খুব ছোটবেলাতে তাদের হাতের বিদ্যা বই থেকে তাদেরকে দূরে রাখা এবং তাদের অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়া, তারপর সংচাপে কিছু কিছু মেয়ে কি নারী কিন্তু তাদের কথা বলতে চেয়েছিলেন। কি কথা না, যে কথাগুলো তারা তাদের অন্তর্মহলে ভাগ করে নেন, যে কথাগুলো নিজের কাছেই বলতে চান, নিজের মুখোমুখি হয়েই বলতে চান, সেই কথাগুলো। এবং অবশ্যম্ভাবীভাবে কিন্তু শুরু হয়েছিল আত্মকথা দিয়ে। আমরা রাজসুন্দরী দেবীর আত্মকথা জানি, এবং শুধু তাই না, সারা পৃথিবী জুড়ে কিন্তু সেই সময় একটা মেয়েদের আত্মকথা লেখার চল শুরু হয়। তো এই আত্মকথার মধ্যে রাজসুন্দরী দেবীর কথা আমরা জানি, যেহেতু এখানে আমাকে সুপর্ণা বললো যে একটু শুরু থেকে শুরু করতে, তো সেই জন্য আমি রাজসুন্দরী দেবীর কথাতে এলাম যে উনি নিজে লিখেছেন যে ঘোড়া, কর্তামশাইয়ের ঘোড়াকে দেখেও তিনি ঘোমটা দিতেন।
মানে সেই সময় এমন তার মনের কুণ্ঠা এবং সংকোচ ছিল। তো এবং বাড়ির ছেলেরা, পুরুষেরা যদি তাদের লেখালেখি জানে যে তারা লিখছেন, মেয়েরা লিখছেন নিজেদের কথা, তাহলে শ্বশুর-ভাসুর ইত্যাদি সমাজে হাসাহাসি হতে পারে। সেইজন্য সারাদিনের সমস্ত কাজকর্ম সেরে, সমস্ত কিছু করে, সন্তান পালন করে, স্বামী সেবা করে, সংসার সবকিছু সামলে নিজেদের কথা লিখে সেই লেখা আবার খাতার লেখার খাতা বালিশের তলায় বা বিছানার তোশকের তলায় লুকিয়ে রাখা এবং সেই লেখাও কিরকম ভাবে, আমরা বেগম রোকেয়া পড়েছি, আমরা রাধাসুন্দরী দেবীর জীবনীও যারা পড়েছি জানি যে তিনি তারা কিভাবে লেখালেখি শুরু করেছেন। তারপরে আমরা মহাশ্বেতা দেবী, নবনীতা দেব সেন, আশাপূর্ণা দেবী পার হয়ে এখন যেখানে এসে দাঁড়িয়ে আছি, আমি প্রচুর শ্রদ্ধেয় আমার অগ্রজদের নাম নিলাম না, কেন নেওয়া সম্ভব না, সংখ্যা অনেক। তাদের যে লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে, এখন এই প্রজন্মে দাঁড়িয়ে কিন্তু প্রচুর মেয়েরা লিখছেন, প্রচুর লিখছেন, তখনকার থেকে কিন্তু প্রচুর লিখছেন, অনেকটা এগিয়েছেন। এগিয়েছেন এই অর্থেই আমি বলবো যে সাহস করে তারা লেখার ওই পাখি, আরশোলার পাখি হওয়ার স্বপ্নটা তারা সত্যিই যে আরশোলা নন সেই জায়গাটা অন্তত দেখাচ্ছেন। একটা মেয়ে যখন প্রথম তার নিজের কথা, নিজের একটা অক্ষর খাতাতে লেখে, সেই সময়টাতেই কিন্তু তার একটা পিতৃতন্ত্রের সঙ্গে বোঝাপড়ার সময় শুরু হয়। আমি পুরুষতন্ত্র কথাটা ব্যবহার করি না, পিতৃতন্ত্র, কারণ পুরুষ নিজেও এই পিতৃতন্ত্রের শিকার সময় বিশেষে, বহু সময়। তো এখানটাতে কিন্তু যখন সে অনেক এই বিষয়গুলো নিয়ে না সুপর্ণা অনেক কথা বলা যায়, অনেক অনেক কথা বলার, যে তুমি দুটো প্রশ্ন অ্যাকচুয়ালি জুড়ে দিয়েছো, যে মেয়েরা যে লিখছে, আমি বললাম যেটা যে সংখ্যাতে অনেক, কিন্তু সংখ্যাতে অনেক হওয়া সত্ত্বেও তাদের লেখালেখিকে সমাজ কি চোখে দেখছে, সাহিত্য সমাজ। আমরা পড়েছি আমাদের সমসাময়িক এবং অগ্রজ অনেকের কথাতেই আমরা পড়েছি যে যারা মেয়েদের লেখালেখি নিয়ে একটুখানি সচেতন, তাদের লেখাতেও পড়েছি যে সাধারণত দেখা যায় কিন্তু নীরবতা তাদের প্রাপ্য হয়। কিরকম নীরবতা? একটা কোথাও হয়তো খুব ভালো কোনো লেখা রয়েছে, যেখানে লেখা রয়েছে যা মেয়েরা যা লিখেছেন যথেষ্ট ভালো এবং সেই লেখাগুলো উল্লেখ করার মতো, কিন্তু দেখা যায় যে এখনো কিন্তু সমাজ সেই লেখাগুলো বিষয়ে নীরব থাকে। ওই শ্রীজা, নীরবতা হচ্ছে এক দাদাকে ধরনের ওই চরমতম ইমেল কিছু উপেক্ষা, করতে না বলতে আলোচনার ভেতরেই তাদেরকে না নেওয়া, বল, যে আমার এখানে সেগুলো notification চলে আলোচনার আসতেছে। যোগ্যই নয়। আমরা মানে আশাপূর্ণা বল, দেবী থেকে দাদাকে সুচিত্রা কিচ্ছু না করতে, ভট্টাচার্য এমনি বা বলে। আমাদের আমার back হয়ে সমসাময়িক যাচ্ছে। অগ্রজ শ্রদ্ধেয় যশোধরাদির লেখাতেও আমরা পড়ি যে কোথাও একটা যখন সমাবেশে বা কোনো একটা আড্ডাতে কোথাও অনেকে সমাবেত হয়েছেন, তখন সেখানে অনেক বুদ্ধিমান, অনেক আলোকপ্রাপ্ত মানুষেরা বলছেন, পুরুষ মানুষেরা বলছেন যে আপনার লেখা, আপনি তো দারুণ লিখছেন, আমি শুনলাম। তখন হয়তো কৌতূহলী হয়ে কেউ প্রশ্ন করছেন, তাই আপনি পড়েছেন? তখন বলছে, না আমার বউ পড়ে, আবার আমার মা আপনার খুব ফ্যান, আমার বোন আপনার লেখা পড়ে। ঠিক আছে, মানে মেয়েদের লেখা মেয়েরাই পড়ে, এটা নিয়ে কোনো সমস্যার কিছু নেই, পড়ুন না। মেয়েরা বেশি রিলেট করতে পারেন, মেয়েদের সাথে নিশ্চয়ই পড়েন, কিন্তু এটার মধ্যে কোথাও একটা যেন উপেক্ষার জায়গা কিন্তু আজও রয়ে গেছে, যে তারা মেয়েরা যে লেখাগুলো লেখে সেই লেখাগুলো সিরিয়াস লেখালেখি নয়, আজও এই চোখে দেখা হয়। এর পেছনে কয়েকটা কারণ আমার মনে হয়। একটা হচ্ছে যে ঠিকই করে দেওয়া হয়েছে সমাজে যে মেয়েরা পুরুষের ডিকশনে লিখবে। আমি সুপর্ণা তোমার দুটো প্রশ্নকে মিলিয়ে আমি উত্তরটা একবারে দিচ্ছি, যে উত্তর ঠিক না, মানে আমার অভিমতটা, যে মনে করা হয় যে পুরুষের ডিকশনেই লিখবে, পুরুষের দেখার চোখ দিয়েই দেখবে, এবং হয় কয়েক রকম হতে পারে, না এক হতে পারে যে সে তার নিজের অন্তর জগতের অন্দর মহলের যে সংকটগুলো সেগুলো নিয়ে কথা বলছে, সেগুলোকে অনেক ডিটেইলিং এ অনেক পুঙ্খানুপুঙ্খ ভাবে লিখছে, তখন সেটা হয়ে যাচ্ছে মেল। কেননা অনেক কিছু কিন্তু যখন আমরা দেখছি, যে আমি নাম করেই বলছি, যখন শীর্ষেন্দু বা সুনীল গঙ্গোপাধ্যায় যখন পারিবারিক বা মনস্তাত্ত্বিক লেখা লিখছেন, সেই লেখার মধ্যে যখন ডিটেইলিং আসছে সাংসারিক, তখন কিন্তু সেটা মেয়েলি লেখা হয় না, তখন বলা হয় যে এই লেখাগুলো খুব জীবনের কাছাকাছি। কিন্তু যখন কোনো মেয়ে লিখছেন, তার লেখা একটা অন্য আঙ্গিক আসছে, একটা অন্য প্রেক্ষিত আসছে, আরো অনেক নিখুঁত ভাবে আসে, তখন বলা হয় ওই মেয়েলি, মেয়েকে বলা হবে যে তিনি প্রতিবাদী। দাদাকে তিস্তাগুড়িতে না এবং খুলতে, যদি আলাদা করে কিছু সত্যি প্রতিবাদী কথা হয়, সঙ্গে সঙ্গে হয়ে যাবেন তিনি নারীবাদী এবং পুরুষ বিদ্বেষী। এটাই খুব দুঃখের যে নারীবাদী এবং পুরুষ বিদ্বেষী শব্দ দুটোকে একসঙ্গে জুড়ে দেওয়া হয়। যারাই একটু প্রতিবাদী কথা বলতে চান বা একটু অন্যভাবে ভাবেন,
তো আমি কিন্তু এটা একেবারেই জেনারেলাইজ করে বলছি না, আমি অবশ্যই সংবেদনশীল এবং মনস্ক পাঠককে বাদ দিয়েই বলছি, যাদের সংখ্যাটা যারা সত্যি সংখ্যালঘু, যারা একটা লেখাকে একটা লেখা হিসাবেই দেখেন। কিন্তু এটা নিয়েও বলা যায় যে আমি যশোধরাদির একটা কথা আমার খুব পছন্দ হয়েছিল, আমি যে যশোধরাদির সাথে কথা হয়েছিল যে নির্লিঙ্গকরণ, একটা লেখার কি নির্লিঙ্গকরণ হওয়া সম্ভব? অর্থাৎ এটা লেখা দেখে যেখান থেকে শুরু করে মেয়েরা যেখানে এসে দাঁড়িয়েছে, যে একটা লেখা পড়ে লেখাটা একটা মেয়ের লেখা বলে চিহ্নিত হওয়া জরুরি, নাকি মেয়ের লেখা বলে চিহ্নিত হলে সেই লেখাটা আমরা বলবো যে মানে কিছুটা নেমে গেল? কতক্ষণ হবে এটা নিয়ে একটা তর্ক বিতর্ক আছে। যে তুমি এখনই বললে যে পুরুষের লেখা আর নারীর লেখা, তো একটা যদি লেখা, দেখো লেখা পুরুষ না নারীর, ভালো না মন্দ, এগুলো সবটাই আপেক্ষিক বিষয়। কিন্তু একটা মানুষ যে জীবনটা যাপন করে, যে জীবনটা বাঁচে, সেই জীবনের ছায়া তার মধ্যে পড়বেই। সেটা যদি না হয় তাহলে তার সততার জায়গাটাই প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে যায়। কিন্তু লেখাতে, মেয়েদের লেখাতে শুধুমাত্র তো আর অন্তর্মহল বা অন্দরমহলে আটকে নেই। আজকে এখানে আছেন যারা, তারা বলবেন, যারা ঔপন্যাসিক বা গল্পকার, অনেক বড় প্রেক্ষিতে তারা লিখছেন, অনেক বিবিধ বিষয় কিন্তু আসছে। কিন্তু নারী চরিত্র কেন্দ্রিক লেখাও তারা লিখছেন। কিন্তু একটি মেয়ের দৃষ্টিকোণ থেকে দেখার বিষয়টা কিন্তু একটু আলাদা হয়ই। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেটাকে মুছে দেওয়ারও খুব প্রয়োজন নেই। সেটা যদি থাকে তাহলে থাকতেই পারে। যদি একটি লেখা আমরা পুরুষের লেখা হিসেবে মাথার মধ্যে গেঁথে নিয়ে না পড়ি, তাহলে একজন মেয়ের লেখায় বা আমরা সেভাবে কেন পড়ব? তো আহ, একটা সময় বলা হতো যে কোনো মেয়ে যদি একটু এমন কোন ইনহিবিশন মুক্ত হয়ে যদি কোনো লেখা লেখেন, তখন আবার তদন্ত করা শুরু হতো যে এটা নিশ্চয়ই কোনো ছেলের লেখা। বা অনেক সময় বলা হয় লেখাটা পড়ে মনেই হয় না একটা মেয়ের লেখা। আমি জানি না এটা স্তুতি না ব্যাজস্তুতি, যে প্রশংসা না সমালোচনা না ব্যঙ্গ, আমি সত্যি জানি না বিষয়টা। যে একটা মেয়ে তো তার যাপনটা একেবারে আলাদা, বড় হয়ে ওঠা। আজকে নারী দিবসে বেশ কিছু লেখা এই সামাজিক মাধ্যমেই দেখছি, যেখানে একটি লেখা কালকে পড়ছিলাম যে একজন লিখেছেন যে আমি আমার স্ত্রীকে আমি মনে করি না আমি তার সমান বা তিনি আমার সমান, কারণ তিনি যা যার ভেতর দিয়ে বড় হয়ে উঠেছেন, যে সংকটগুলোর মধ্যে দিয়ে আমি কোনোটা বার করিনি। তো একটি মেয়ে যদি সেগুলোর মধ্যে দিয়ে বড় হয়ে ওঠে, তাকে সেগুলো অ্যাড্রেস করতেই হবে, তার লেখায় নানাভাবে অ্যাড্রেস করতেই হবে, আসবেই। একটি মেয়ে যখন তার কাজের জগতে যায়, একজন সদ্য মা হওয়া মেয়ে, তার যে যাপন, তার যে মানসিক শারীরিক নানান ধরনের সংকটের মধ্যে দিয়ে সে যায়, সেই জিনিসগুলো একজন পুরুষ তো তার মতো করে অন্যভাবে দেখে। তো এবার তার লেখাতে সে যখন একজন সদ্য মা হওয়া একটি মেয়ে যদি তার উপন্যাসের বা গল্পের চরিত্র হয়, সে যেভাবে লিখবে, একজন পুরুষ কিন্তু বেশ কিছুটা বানানো হবে সে লেখাটা। আজকে আমি এখানে বসে যদি কিছু পড়াশোনা করে আমেরিকার একটা বিকেল নিয়ে হঠাৎ এখন লিখতে বসে যাই, কোনো অভিজ্ঞতা ছাড়া, আমি বলছি না যে তথ্য দিয়ে সে লেখা আমি দাঁড় করাতে পারবো না, পারবো। কিন্তু কোথাও বোধহয় মরমী জায়গাটা একটুখানি আমি হারাবো, কারণ আমি সেটা একটা ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা নয়। আর কিছু কিছু অভিজ্ঞতা থাকে যেটা আমাদের যাপনের সঙ্গে মিশে থাকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মেয়েদের লেখালেখি একটু হলেও, মেয়েদের এবং ছেলেদের বলে না, প্রতিটি মানুষের জীবনের ছাপ, যাপনের ছাপ তার লেখার মধ্যে পড়ে। তো সেই অর্থে খুব স্পষ্টভাবে পুরুষ এবং মহিলাদের যাপন, চিন্তা ভাবনা, অভিজ্ঞতার জগৎ সবটাই খুব আলাদা থাকে। এক হলেও কোথাও গিয়ে আলাদা থাকে। তো তার ছাপ তো পড়বেই। এবং যখন ধরেই নেওয়া হয়, যখন প্রথমে আমি বললাম 19 শতকে যখন লেখালেখি শুরু হয়, তখন মনে করা হতো যে নারী তো বিষয় হবে, নারী তো মিউজ পুরুষের, তাহলে সে যখন লিখবে সে কি লিখবে, সে পুরুষের কথা কি লিখবে, পুরুষের কথা কি বলবে, কিভাবে বলবে। এই একটা ব্যাপার হতো। তো আমি অনেকটা বলে ফেললাম অনেকক্ষণ। বাকিরা আরেকটু বলুন, পরে আবার আমি বিষয়টার মধ্যে আসছি। ধন্যবাদ অনিন্দিতা দিকে, তুমি বললে না আর মানে মনে হয় শুটেই যাই। যাই হোক, অসংখ্য ধন্যবাদ অনিন্দিতা দিকে এত সুন্দরভাবে আড্ডার মেজাজে এই আলোচনাটিকে, পর্বটিকে শুরু করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা আবারও অনিন্দিতা দির কাছে ফিরে আসবো। এখন আমাদের মাঝে উপস্থিত একজন বিশিষ্ট সাহিত্যিক অন্বেষা রায় দিদির কাছে আমরা এই আলোচনা পর্বটিকে নিয়ে যাচ্ছি। অন্বেষাদি শোনা যাচ্ছে? হ্যাঁ, এক মিনিট, আমার একটু কানেকশনের
গন্ডগোল হচ্ছে। আচ্ছা, তার মাঝে আমি তাহলে একটা কথা বলে দিই, আমাদের যারা আজকে দেখছেন এবং শুনছেন, আমাদের সেই দর্শক এবং শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আমরা কিন্তু শেষে যে 10 মিনিট সেই সময়টা একটা প্রশ্ন উত্তর পর্ব রাখবো শ্রোতাদের জন্য। তাই এই গুগল মিটে মাইক অন করে বলার সুযোগটা আমরা এবার রাখছি না। আমি বলবো যে যারা শুনছেন তারা যেন ক্যামেরাটা অফ করে রাখেন। আর এবং যখন প্রশ্ন করতে চান এখানে মেসেজ বক্সে প্রশ্ন করা যায়, এবং আজকের দিনের এবং আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে যদি সেই প্রশ্নগুলো হয় এবং আমাদের মধ্যে কি কেটে গেল? আমার তো হচ্ছে এখনো দেখাচ্ছে তো। তুমি বোধহয় বন্ধ হয়ে গেলা। এই যে তোমাকে এরকম দেখাচ্ছে। এই যে আমার তো হচ্ছে। জয়েনই তো তুমি। শোনা যাচ্ছে? সরি, আমার লাইনটা কেটে গেছিল। আমাদের শ্রোতা বন্ধুরা যারা আছেন তারা যদি আজকে এই বিষয়ের উপরে আমাদের উপস্থিত 4জন বিশেষ সদস্যকে কোনো প্রশ্ন করতে চান, তাহলে সেটা অবশ্যই এখানে মেসেজ বক্সে লিখে একটা অবস্থায় করতে পারে, এবং সেটা যদি কোনো অফেন্সিভ ধরনের প্রশ্ন না হয় তাহলে আমরা সেই প্রশ্নটাকে গ্রহণ করবো এবং সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। যাই হোক, অনিশাদি আবার ফিরে এসেছে। অনিশাদি, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমার কথাটা শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি হ্যাঁ। যেহেতু একটু বাইরে আছি, একটু নেটওয়ার্কের ওই জন্য মাঝে মাঝে সমস্যা হচ্ছে। তো শোনা যাচ্ছে তারপর? না না, এখন শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের কাছে সময়টা অনেক কম, এই জন্য খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে একটু আলোচনাটাকে নিয়ে যেতে হচ্ছে। আমি অন্বেষাদির কাছে একটা টপিকের উপর আলোকপাত করার জন্য রিকোয়েস্ট করছি যে অতীতের সাথে বর্তমান সাহিত্যে নারী চরিত্রের কিভাবে বদল আসছে। যেমন মহাভারত থেকে বর্তমান সমাজের ভাবনা উন্নতিকরণ বা ভাবনার আঙ্গিকে তাহলে কি সমাজের পরিবর্তন, মানসিক পরিবর্তন, নাকি আরো অন্য কিছু? কি ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে এবং কিভাবে এই বদলগুলো আসছে বলে তোমার মনে হয়? এই বিষয়ের উপর যদি তুমি একটু বলো। আচ্ছা, আমি বলার আগে সকলকে শুভ সন্ধ্যা এবং আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানাই। এবং আজকে আমাদের যে বিষয়টি ছিল, এবং একটু আগে অনিন্দিতা যে চমৎকার ভাবে নিজের বক্তব্য রাখলেন, মানে মনে হচ্ছিল শুনে যাই, মানে শ্রোতা হিসেবেই থেকে যাই আর কি। তো যে প্রশ্নটা করা তুমি করছো যে কিভাবে বদল হয়েছে, বদল তো হবেই। মানে এটা তো কখনো হয় না যে একটা 2000 বছর আগে, 200 বছর আগে বা এখন, তো বদলের ধারাটা এত দ্রুত হয়ে গেছে যে 20 বছর আগেও বা 2-3 বছর কোভিড পূর্ববর্তী, কোভিড পরবর্তী জীবন সমাজ সবই অত্যন্ত বদলে গিয়েছে আমাদের সকলের, এবং খুব স্বাভাবিক ভাবেই নারী জীবনেও এর প্রভাব, মানে বিস্তর খুবই বদলে গিয়েছে। কিন্তু মানুষের চরিত্র যতই বদলে যাক, কোথাও একটা আমার মনে হয় সবসময় সুতোর ধারার মতো একটা কমন ফ্যাক্টর থেকে যায়। হুম, যেই জন্য হয়তো প্রচুর আমরা যে কালোজয়ী সাহিত্য বলি, বাংলা হোক, ইংরেজি হোক, বা একটু আগে তুমি মহাভারতের কথা তুললে, সেই প্রসঙ্গে যদি বলি যে আজও আমরা মহাভারত পড়ি, পৌরাণিক কাহিনী পড়ি। কেন পড়ি? কারণ কোথাও এই যে মানুষের চরিত্রের ভেতরের একটা মূল ধারা,
হ্যাঁ, তার ভাবনা চিন্তার একটা মৌলিকতা যেটা সেইটা যেন কোথাও অবিকৃত গ্রুপে করতে ভাবে না রয়ে বলো, গেছে। হ্যাঁ আমার কিছু কিছু মানুষের প্রত্যাশা বা একটা মানুষের তো অনেকগুলো দিক থাকে। সবাই আমরা করতে যাবে যদিও আজকে নারী আমরা যদিও আজকে নারী দিবস যারা জয়েন করছে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো নিজেদের মাইকটা একটু অফ রাখবেন। এখানে একজন সায়ন বলে একজন জয়েন করেছে, প্লিজ নিজের মাইকটা একটু অফ করবেন। বল আমাকে যার যার আসতেছে সবাইকে হ্যাঁ অ্যাডমিট অনেক করে সাথে দিচ্ছি। একটু আমি কি continue ঠিক করুন। লিঙ্কে যাচ্ছি? আমি তো সবাইকে অ্যাডমিট করতেছি। সেটাই বলছি যে একটা মানুষের তো অনেকগুলো দিক থাকে। যেমন একটু আগে অনিন্দিতা বললেন না যে তার জীবনকে দেখার যে আঙ্গিকটা যে দৃষ্টিকোণটা থাকে বল আমাকে যাকে সেইটাকে যাকে তো ডাকছে সবাইকে মানে অ্যাড মুছে করতেছি। ফেলার খুব একটা দরকার নেই। একেবারে আমার তো মনে হয় একেবারেই দরকার নেই। আমি কারণ শুনেই তাকিয়ে যখন আছি। আমরা একটা মানুষকে, সে নারী হন পুরুষ হন, তিনি এই যে একজন প্রশ্ন সমাজের করছে যে বোধহয়। অংশ থেকে আসছেন, যে একজন প্রশ্ন করছে, চলে তত্ত্বকে গেল। তত্ত্বের প্রতি লিখিত করছেন, সেই জায়গাটা সম্পর্কে আমরা জানতে পারি, তার পরিস্থিতি সম্পর্কে জানতে পারি। এবং যখন পুরোনো দিনের কথা আমরা বলছি, মহাভারতের কথা বলছি, আমরা কেন আজও এই যুগে দাঁড়িয়ে 2025-এ দাঁড়িয়ে মহাভারত পড়ছি, কেন আমাদের এখনো সেটা আকর্ষণ করছে? কোথাও যেন চরিত্রদের নতুন করে লেখা হচ্ছে। আজকে আমরা দ্রৌপদীকে নিয়ে কত সাহিত্য সৃষ্টি হচ্ছে, কত বই লেখা হচ্ছে। এখন এখনকার বা আগেও রবীন্দ্রনাথ ঠাকুরও লিখছেন, আমরাও লিখছি, হয়তো আমাদের পরে ভবিষ্যতেও লেখা হবে, প্রেক্ষাপট গুলো বদলে যাচ্ছে। কিন্তু সেই দ্রৌপদী কি কিভাবে ভাবতে পারতেন, কি আজকে যুধিষ্ঠির কিভাবে ভাবছেন, এইরকম ভাবে আমাদের সেই বিশ্লেষণ গুলো, আলোচনা গুলো কিন্তু চলছেই। কেন চলছে? কারণ কোথাও একটা মানব চরিত্রের ধারা যেটা অবিকৃত থাকে, যুগের পর যুগ থাকে, তার একটা সমান সম্মান পাওয়ার কাঙ্ক্ষা, তার কিছু ইচ্ছে অনিচ্ছে, যেগুলো আমার মনে হয় স্ত্রী পুরুষ আহ মানে নির্বিশেষে সকলের ক্ষেত্রেই খুব সাধারণ ভাবে থাকে, মানে আছে, আমার মধ্যেও আছে। এবং এই যে আমরা আজকে নারী দিবসে নারীদের আহ নিয়ে এত আলোচনা বলছি, কথা বলছি, বিভিন্ন শ্রেণীর নারীদের নিয়ে বলছি, এবং তখন তার মধ্যে আমাদের মূল উদ্দেশ্যটা যদি আমরা দেখি তাহলে গিয়ে কোথাও সমানাধিকার গিয়ে শেষে ওই একটা বিন্দুতে দাঁড়ায় যে সম্মান। আমরা সকলে সম্মান চাই। আমরা অনেক কিছু নিয়ে তর্ক বিতর্ক করি, চলে সাহিত্যে। এটা তো মানে চলতেই থাকে যে আহ, কাজ নিয়ে হোক, পেমেন্ট নিয়ে হোক, কাজের জায়গায় সুবিধে অসুবিধে, কিন্তু প্রত্যেকটা সমস্যাকে আমরা যখন ওই আতশ কাচের নিচে ফেলি, কোথাও গিয়ে মূল জায়গাটা গিয়ে দাঁড়ায় যে মানুষ সম্মান চায়, নিজের একটা ন্যূনতম অধিকার চাইছে। হুম। তো এবার যখন আমরা সাহিত্যের দিকে আসছি, সাহিত্য তো সমাজেরই একটা আয়না। তো প্রত্যেকে আমরা নিজেদের কথা বলছি। আর বর্তমান যুগে কি হয়েছে, বর্তমান যুগে সাহিত্য মানে শুধুমাত্র আর ছাপার অক্ষরে প্রকাশিত বই, লেখা, পত্র পত্রিকা নয়। এখন সমাজ মাধ্যম একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছে, এবং এই সমাজ মাধ্যমে অনেক সাধারণ মানুষ লিখছেন। আমরা যখন সাহিত্যের বিচার করতে যাচ্ছি, তার ভাষার মান দেখছি, ব্যবহার দেখছি, বাক্য গঠন দেখছি, সেটা একটা দিক। কিন্তু যখন প্রতিটি মানুষ নিজের মতো করে লিখছেন, সেই লেখাগুলোও কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো আমরা কখনো বলতে পারি না। প্রত্যেকটি মানুষ তার দৃষ্টিভঙ্গি দিয়ে একটা দৃশ্য কিভাবে দেখছেন। যেমন একবার আমি কোনো এক চিত্রশিল্পীর লেখায় পড়েছিলাম যে মডেল তো থাকে ঘরের মাঝখানে, এবং সারা ঘরে ছাত্র ছাত্রীরা সব ঠাসাঠাসি ভিড়ে বসে আছে, তারা প্রত্যেকে ছবি আঁকছে, যে যেই অ্যাঙ্গেলটা দেখছেন সে সেই অ্যাঙ্গেলটা। তো আমার মনে হয় সমাজে আমাদের প্রত্যেকের ভূমিকাটা এইরকম। আমরা যেখানে দাঁড়িয়ে যে ঘটনাটা, একটা ঘটনা ঘটতে পারে, ধরা যাক কোথাও এক দুটো গাড়িতে একটা ধাক্কা লাগলো, একটা দুর্ঘটনা ঘটলো, হ্যাঁ, এবং তাদের মধ্যে ঝগড়াঝাটি কিছু একটা এরকম হলো, সেই ঘটনাটাকে 10 জন মানুষ 10টা দৃষ্টিকোণ থেকে দেখছেন, এবং তাদের জীবনের অভিজ্ঞতা থেকে তাদের মনের ওপর সেই ঘটনাটা একরকম ভাবে প্রভাব বিস্তার করে। তারা যখন লিখবেন, তারা যখন বলবেন, তারা তাদের অনুভূতির কথা বলবেন। এবং আমাদের কিন্তু এটা কখনোই হতে পারে না যে শুধু আমিই বলছি যেটা সেটা ঠিক, বা আমি খুব ভালো ভাষায় প্রকাশ করতে পারছি মানে
এটাই একেবারে কালোজয়ী হয়ে থেকে যাবে না। যদি আমরা সত্যিকারের ভাষা শিল্পী হয়ে থাকি, আমরা যদি সত্যিকারের সাহিত্যকর্মী হয়ে থাকি বা নিছক পাঠকও হয়ে থাকি, আমি প্রত্যেকেরটাই একবার তাকিয়ে দেখার চেষ্টা করব। না কোথায় এইটা তো সাহিত্যের মূল জায়গা। এখন তো সমাজ মাধ্যমে আমরা প্রচুর লেখালেখি করছি, মানে প্রচুর বই হচ্ছে। শুধু তাই নয়, এখন লেখার বাইরে সাহিত্য চলে গেছে অডিও স্টোরিতে। আমরা সেখানে দেখছি অনেকে কিছু বলে, নিজের কথা বলে ভিডিও রিলস করছে, মানে প্রকাশ ভঙ্গিটা, প্রকাশ মাধ্যমটা বেড়ে গিয়েছে। তাই সাহিত্য বা শিল্প, তার গণ্ডিটা অনেক বৃহত্তর হয়ে গিয়েছে। এবার যদি আমরা নারীর কথা বলি বা মহাভারতের কথা বলি, একটু আগে অনিতাও বললেন যে নারী বিষয় হয়ে থাকবে, কিন্তু মানে আগে যেটা মনে করা হতো, উনি বললেন যে নারী বিষয় হবে, এবং উনি এখন যেটা লিখছেন তখন কিভাবে লিখছেন। কিন্তু যখন আমরা দেখেছি মানে আগে বা এখন সমাজ থেকে নারীকে দেখছেন কোন পুরুষ, তার জীবনযাত্রা কিরকম অবজার্ভ করছেন, এবার যার অবজারভেশন যত বেশি, যত এমপ্যাথি নিয়ে একজন মানুষ অবজার্ভ করতে পারছেন, তার লেখায় সেই চরিত্রটা তত প্রাণবন্ত হয়ে উঠছে। সেটা আজকে 20-50 বছর পরেও আমরা যখন পুরোনো সাহিত্যগুলো পড়ছি, আমরা রিলেট করতে পারছি যে হ্যাঁ, এই সময় এই জায়গায় দাঁড়িয়ে একজন মহিলার এরকম মনে হতে পারে। আমরা শরৎচন্দ্রের লেখা পড়ছি, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা তো ছেড়েই দিলাম। এছাড়া মানিক বন্দ্যোপাধ্যায় পড়ছি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পড়ছি, যখনই আমরা পড়ছি আমাদের এখনো ভালো লাগে। আশাপূর্ণা দেবীর লেখায় যখন আসছি, মহিলাদের লেখায় যখন আসছি, কতক্ষণ যে তখন যেন ওই জায়গাটায় দাঁড়িয়ে তারা লিখছে। মহাভারতের কথা আরেকবার যদি বলি, এই যে শকুন্তলার কথা, আমি এটা প্রায় বলি যে যখন মহাভারতে দেখছি যে শকুন্তলা যখন ওখানে আসছেন, প্রকৃত বেদব্যাসের মহাভারতে লেখা আছে যে উনি দুষ্মন্তের সঙ্গে রীতিমতো লড়াই করে নিজের অধিকার ছিনিয়ে নিচ্ছেন, যে এই সন্তান তোমার এবং একে তোমাকে মান্যতা দিতেই হবে। আবার যখন আমরা কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম পড়ছি, সেখানে দেখছি জিনিসটা খুব একটা রোমান্টিক মোড়কে মুড়ে পেশ করা হয়েছে। কিছুটা জনপ্রিয়তা হয়তো সেটা পাচ্ছে, কিন্তু জনপ্রিয়তার কথায় যখন আসে তখন সেটা কিন্তু পাঠকের জায়গায় চলে আসে। তাই আমার মনে হয় সাহিত্য রচনার দিকে আমরা যেমন মনোযোগ দিই, সেই একইভাবে কিন্তু পাঠক তৈরির দিকেও কিছুটা মনোযোগ দেওয়া দাবি রাখি। মানে এই দাবিটাও দরকার সমানভাবে, যে শুধুই যেটা আমার পড়তে ভালো লাগছে। কারণ অনেক সময় হয় আমরা যেরকম দেখে অভ্যস্ত, যেরকম শুনে অভ্যস্ত, সেইটাই আরো গ্লোরিফাই হলে আমাদের বেশ ভালো লাগে। হ্যাঁ, কিন্তু যেমন যদি একটা রোমান্টিক গল্পের কথা বলি, যেখানে দেখা যাচ্ছে অনেক দীর্ঘ সময় ধরে বেশ পুরুষালী একজন নায়ক, ভীতু ভীতু নরম প্রকৃতির নায়িকা, হ্যাঁ, এবং তাদের মধ্যে একটা প্রেম, এইটা যেন খুব চট করে বেশ মানে জনপ্রিয়তা লাভ করে, প্রচুর সংখ্যক পাঠক বেশ ভালোবেসে এটাকে নিয়ে নিচ্ছেন। কিন্তু নিশ্চয় এমন প্রচুর লেখা এখনো হচ্ছে যেখানে জিনিসটা বদলে যাচ্ছে। হ্যাঁ, বয়সের পার্থক্য, এক সময় এক একজন লেখকের লেখায় দেখি যে নায়ক বয়সে অনেকখানি বড়, নায়িকা বেশ একেবারে ছোট্টটি, একেবারে ভীষণ কি বলবো, অনভিজ্ঞ, কোমল স্বভাবা। হ্যাঁ, কিন্তু এই জিনিসগুলো যখন আমরা এই স্টিরিওটাইপ গুলো একটু একটু করে ভাঙি, তখন কোথাও কিন্তু আমরা পাঠককেও তৈরি করি। পাঠক তৈরি হওয়াটা সাহিত্যের ক্ষেত্রে খুব খুব দরকারি জিনিস বলে আমার মনে হয়। এবং আজ যখন বহু মানুষ লিখছেন, নিজেদের কথা লিখছেন, প্রথমে আমাদের হয়তো একটু ধাক্কা লাগে। যখন যে কোনো ক্ষেত্রে, যখন আমরা আজকে এই যে ট্রান্সজেন্ডারদের নিয়ে কথা বলি, যে মানুষটা বাইরে থেকে পুরুষের শরীরে আছেন কিন্তু ভেতরে মনটা তার নারী, তাদের প্রথম যখন আমরা শুনছি, দেখছি, আমাদের মুখ ফিরিয়ে নিচ্ছি। কিন্তু বছরের পর বছর যখন এগুলো নিয়ে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, বিভিন্ন আঙ্গিক উঠে আসছে, অভিজ্ঞতা উঠে, তখন কিন্তু আমাদের কাছে বিষয়টা অতটা অপ্রিয় লাগছে না, অতটা অস্বস্তিকর লাগছে না। আমরা কিন্তু সইছি, আমরা কিন্তু দেখতে শিখছি। তো এই দৃষ্টিভঙ্গির বিবর্তন, পাঠকের বিবর্তন, এই জিনিসটা খুব মানে গুরুত্বপূর্ণ। এবং সাহিত্যের আলোচনা যখনই আমরা করব, সে মহাভারতের যুগ হোক বা বর্তমান যুগ হোক, আমার মনে, এবং ভবিষ্যতেও অবশ্যই লেখা, লেখক, বিষয়ের পাশাপাশি পাঠকের
মানে এরকম তো কিছু ডেভেলপমেন্টটাও আমি খুব ব্যাক করলে তো দরকার। ব্যাক হয়ে যাবে। এইটুকুই আমার বলার আর কি। অসংখ্য ধন্যবাদ অন্বেষাদিকে। আমরা অন্বেষাদি আলোচনায় ভীষণ সমৃদ্ধ হলাম। আমি অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি শুভশ্রীদি রেজ হ্যান্ড দেখাচ্ছে। শুভশ্রীদি, তুমি কি কিছু বলতে চাও নাকি কোনোভাবে এটা টাচ লেগে হয়ে না, গেছে? সুপর্ণা, ওই কয়েকজন জয়েন করার জন্য লিংকে অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট পাঠিয়ে ওয়েট করছে, তো যিনি জয়েন করাচ্ছেন ওনাকে যদি একটু বলতে জয়েন করিয়ে দিতে। কিছু আসছে না, যারা আসছেন তাদেরকে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, স্ক্রিনে যা যা দেখাচ্ছে এখান থেকে তো ইয়ে করা হচ্ছে, অ্যাকসেপ্ট করা হচ্ছে। আরেকবার যদি পাঠায় তাহলে আমার মনে হয় জয়েন করাতে সুবিধা হবে। বলুন। আচ্ছা, যাই হোক, আমরা এখন শুভশ্রীদির কাছেই আসছিলাম। আমরা আবারও নেশাদির কাছে ফিরে যাব এর পরবর্তী একটা আলোচনা নিয়ে। তা আমরা এখন যার কাছে যাচ্ছি, গুণী পাঠক, মানে সুপাঠক, এবং তার আরেকটি পরিচয় হলো তিনি একজন প্রশাসনিক আধিকারিক, শুভশ্রী দাস। দিদির কাছে দিদি মাইকটা অন করার জন্য আমি রিকোয়েস্ট করছি। দিদির কাছে আমি একটা অন্যরকম টপিক নিয়ে তার উপরে আলোচনা করার জন্য রিকোয়েস্ট করছি। তুমি তো একটা মানে তোমার কর্মজীবনে একটা বড় মাপের জায়গায় রয়েছো এবং তার সাথে অনেকটা বড় দায়িত্ব কাঁধে নিয়ে আছো। তার পাশাপাশি তুমি একজন নিবিড় পাঠক, আমি জানি, এবং তুমি সাহিত্য চর্চা করো। তুমি বহু জনের কাছে, সমাজের কাছে একটা ইন্সপিরেশন। এই যে এতটা দায়িত্ব এবং পড়া বা সাহিত্য চর্চা, এই দুটোর মধ্যে মেলবন্ধন বা এই দুটোর সংমিশ্রণ, সেটা তোমার জীবনের উপর কিভাবে প্রভাব ফেলেছে সেই বিষয়ে তুমি যদি একটু আলোচনা করো। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। এখানে সুপর্ণা বা বাকিদের অনেক আমি প্রথমে ধন্যবাদ জানাই যে এরকম একটা আলোচনাতে আমাকে জায়গা করে দেওয়ার জন্য। শ্রোতা হিসেবে আমি যা শুনছি, আমার বলতে বাধা নেই যে আমি এখানে যিনি আছেন, যিনি প্রথমে বললেন অনিন্দিতা দির আমি ফ্যান কি লেভেলের সেটা আমি এখানে বলে প্রকাশ করব না। তো আমার ভরসা ছিল যে দিদি আছে, মালবিকা দিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটুকু চিনি, তো এখানে আমার প্রথমে একটু ভয়ই লাগছিল, যেহেতু এরকম ধরনের প্রোগ্রামে মানে প্রফেশনাল তো অনেক জায়গাতে অনেক কিছু আমরা বলি বা বলতে হয়, কিন্তু এরকম জায়গায় তো কখনো আগে অ্যাটেন্ড করিনি। পাঠিকা হিসেবে সুপর্ণা আমাকে যা জিজ্ঞেস করলো যে আমি যেভাবে পড়েছি বা আমার যে চাকরি জীবন সেটার একটা সংমিশ্রণ, সেখান থেকে আমি আজকের দিনটা নিয়ে যদি কিছু বলতে চাই, তো আমি মানে কি বলবো, যে আমি যদি প্রথম থেকে ব্যাপারটা এইভাবে ভাবছি যে আজকে যে সকাল থেকে এত রকম পোস্ট, এত কিছু দেখছি, আমার সবসময় একটা কথাই মনে হচ্ছে যে নারীত্ব নিয়ে যে আজকে এত উদযাপন, এত কিছু, মানে যে কোনো উদযাপনই দেখেছি যখন খুব অল্প সময়ের জন্য হয়। আজকের দিনটাই তো আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস, যেহেতু আজকের দিন একটা দিন, তাই বোধহয় এত চারদিকে এত সাজো সাজো রব, এত আড়ম্বর। এটাই যদি খুব দীর্ঘদিন ধরে কোনো কিছু একটা চালিয়ে যেতে হতো, আমাদের স্মৃতিশক্তি, আমাদের ধৈর্য বড় কম, একদিন ধৈর্য ফুরিয়ে যেত, আমরা এত আড়ম্বর আর করতে পারতাম না। যাই হোক, এবার আমি সুপর্ণার প্রশ্নে আসি। নারীত্ব নিয়ে বা নারী চরিত্র নিয়ে আমি যা কিছু সাহিত্য পড়েছি, তার মধ্যে আমার বা যেটুকু পড়েছি, যেটুকু বুঝেছি, তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় বা অন্যতম প্রিয় যদি একজন লেখকের নাম আমি বলি, তিনি হলেন সমরেশ মজুমদার। সমরেশ মজুমদারের লেখা ঘটনাচক্রে আমার পড়া প্রথম উপন্যাস হলো সাতকাহন। সাতকাহন বলতেই আমার কাছে, যেহেতু পাঠিকার হিসেবে জানতে চাইছো, আমি তাই একটু বইগুলো সম্পর্কেও কিছুটা করে বলতে চাইছি, যাতে আমি ব্যাপারটা বলতে পারি যে এই বইগুলো আমার জীবনে, আমার চাকরি জীবনে কি করে আমাকে রোজকার জীবনে আমার হেল্প করছে সবসময়। সাতকাহনের দীপাবলির কথা বললেই আমি যেন চারদিকে একটা ভীষণ রকম একটা আলোর ছটা দেখতে পাই। দীপাবলি উত্তর বাংলার চা বাগানের একটি মেয়ে, কম বয়সে ওর বিয়ে, বৈধব্য,
তো যখন পড়তে শুরু করি একটু আমার তখন আরো কম বয়স ছিল, তো আমার মনে হয়েছিল এরপরেই ঠিক ওই জিনিসগুলো আসবে যে বাল্য বিধবা কি করে কৃচ্ছ সাধন করে সাবিত্রীর দেশে নারীত্ব সতীত্ব মানে এগুলো কি করে আদর্শ নারীর মতন এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আমি প্রথমেই ধাক্কাটা আমার তখন লাগে আমি যখন দেখলাম গল্পটা ঠিক তা নয়। দীপাবলি সমস্ত রকম প্রতিকূলতা পেরিয়ে নিজের শ্বশুর বাড়ি ছেড়ে এসে নিজের বাড়ি ছেড়ে এসে সেখান থেকে একটা ছোট্ট কাজ নিয়ে তারপর ওর যে লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষা, ও সেটা পাশ করে। এখানেই শেষ নয়, দীপাবলি তারপরে ওকে নিজের সততা প্রমাণ করার জন্য চাকরি ছাড়তে হয়, তারপর ও নতুন লক্ষ্য বেছে নেয়, আরো বড় লক্ষ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস। ও সেই পরীক্ষা পাশ করে, পাশ হলো, একটা যুদ্ধ শেষ হলো, তারপর চলে এলো সেখান থেকে ওর নিজের জীবনের লড়াই। এত প্রজ্ঞা এত জ্ঞান এত প্রতিষ্ঠা রূপ সবকিছুর পরেও দীপাবলির নিজের ঘর করা সম্ভব হলো না। তারপরে হলো দীপাবলির নিজেকে নিজে খুঁজে পাওয়ার লড়াই। ও ঘর খোঁজা বন্ধ করলো, ও নিজেকে খুঁজে পেলো। তো এই এই গল্পটা যখন মানে এই লেখাটা যখন আমি পড়েছিলাম, মানে এই লেখাটা পড়তে পড়তে আমি যেন নিজেই নিজের মধ্যে দীপাকে খুঁজতে শুরু করি, বা আমি আশেপাশের আমার যারা লড়াকু মেয়েদের যাদের আমি চিনতাম আমি তাদের মধ্যে দীপাকে খুঁজতে শুরু করি। সেই সময় থেকে আমার চাকরি জীবনে ২ বছর আগের একটা ঘটনা, একটা ছোট্ট ঘটনা আমি আজকে এখানে শেয়ার করতে চাই। একদিন মোটামুটি বছর ২ আগে জলপাইগুড়ি জেলাতেই একটি বাচ্চা মেয়ে একটা বাজারের ব্যাগ হাতে নিয়ে ছুটতে ছুটতে বেশ মোটামুটি সকাল সকালই আমার অফিস ঘরে চলে আসে। মানে অফিস ঘরে এসে আমাকে প্রথমে জিজ্ঞেস করে যে আম, দিদি আপনি তো বউ ভিডিও না? আমি বললাম হ্যাঁ বলো, তুমি কি বলবে, হাঁপাচ্ছ কেন? তো বলছে দিদি একটা খুব সমস্যা হয়েছে। ও দিদি না ম্যাডাম, ম্যাডাম একটা খুব সমস্যা হয়েছে। আমি বলছি কি? বলছে আজ না আমার বিয়ে। বললাম আজ তোমার বিয়ে মানে তুমি এটুকু মেয়ে তোমার বিয়ে? বলছে হ্যাঁ ম্যাডাম আজকে আমার বিয়ে। আমার কিন্তু 18 বছর বয়স হয়নি, আমার 17 বছর বয়স, আমি স্কুলে পড়ি, আমি এখনো পড়াশোনা করতে চাই, আমি স্কুলের ম্যাডামদের মতন তোমাদের মতন চাকরি করতে চাই। তো আমি ওই মেয়েটার সেদিন সাহস দেখে আমার সবার প্রথমে সেই আমার দীপাবলির কথা মনে পড়ে যায়। মানে যে একটা মেয়ে তাকে বাড়ি থেকে বিয়ের দিন সকালে মুখ বেঁধে ওভাবে পালিয়ে আসতে কি পরিমাণ সাহসের প্রয়োজন হয়, সেটা যেই প্রান্তিক জনগোষ্ঠীদের সাথে মূলত আমরা কাজ করি সেই জনগোষ্ঠীর মানুষদের খুব সামনে থেকে না দেখলে এই সাহস কল্পনা করা যায় না যে কতটা সাহস লাগে এমন একটা ঘটনা ঘটাতে। তো আমরা সাথে সাথে স্কুলে ফোন করি, আমাদের যেই পদ্ধতিতে এরকম ঘটনা ঘটলে টিম নিয়ে যেতে হয় সেইভাবে তাদের বাড়িতে যাই, কিন্তু আমাদের টিমের লিডার কিন্তু সেই মেয়েটি থাকে, আমরা নই। মেয়েটি বাড়িতে বোঝায়, ও বলে আমি যদি একা গিয়ে বোঝাই আমাকে খুব বকা শুনতে হবে, তো আপনাদের উপস্থিতিতে আমি বোঝাবো। ও বাড়িতে বোঝায় যে এখন বিয়ে করলেও কি কি সমস্যা হতে পারে, বিয়ে না করলে ও ভবিষ্যতে কি কি সুবিধা পেতে পারে, সেখান থেকে ও বাড়িতে রাজি করায়। আশেপাশে ওর যারা আত্মীয় স্বজন পাড়া পড়শি তারা ঠিক কতবার ছি বলেছিল, মানে সেটা যদি আমি গুনতে শুরু করতাম মানে হয়তো এই পুরো কথার মধ্যে ছি কথাটাই আমার সবচেয়ে বেশি মাথায় থাকতো যে এত সাহস কি করে হয়। তারপরে ও ওর বিয়ে আটকাতে পারে, শেষ পর্যন্ত ওর বাড়ি থেকে আমরা মুচলেখা নিতে পারি যে ওর অনিচ্ছায় ওকে কখনো বিয়ে দেওয়া যাবে না। তখন ১ মাস পরে যখন আমি মেয়েটার আবার খোঁজ খবর করতে যাই, তখন ওই মেয়েটাকে উপহার হিসেবে সাতকাহন উপন্যাস দিই যে যখন তোর মনে হবে যে তুই আর পারছিস না, তোর উপর প্রচন্ড চাপ এবার ছেড়ে দিবি, তখন আবার তুই সাতকাহন পড়বি, দীপাকে পড়বি, দীপার মধ্যে তুই নিজেকে খুঁজে পাবি। তো এই 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 যে মানে আমার যে পড়া সাহিত্য, এই চরিত্রগুলো যে কতটা বাস্তব থেকে নেওয়া, বা এই সাহিত্যের এই চরিত্রগুলো বাস্তবের মেয়েগুলোকে কতটা ইন্সপায়ার করতে পারে, সেটা এই এই জনগোষ্ঠীগুলোর সাথে কাজ করলে আরো অনেক বেশি ভাবে বোঝা যায়। তুমি আরেকটা যদি একই প্রশ্নের রেস ধরে আসি, কাজের মধ্যে আমার ওপর নারী শিশু সংক্রান্ত এই দায়িত্বগুলো মোটামুটি থাকে। তার জন্য বিবাহ সংক্রান্ত যেই সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায় বা যে ধরনের স্কলারশিপ, তো রোজই প্রচুর মেয়ে আমার কাছে আসছে, তাদের সাথে আমি কথা বলি, প্রচুর প্রশ্ন করি, এত প্রশ্ন করি যে তারা আমার প্রশ্ন মানে জর্জরিত হয়ে যায়।
তাও প্রশ্ন করি। এক এক সময় একটি মেয়েকে জিজ্ঞেস করে যে তুমি কেন বিয়ে করছো, তুমি যে এই যে বিয়েটা করছো সেটা কি তুমি নিজের ইচ্ছেতে করছো, কেন এত কম বয়সে চলে যাচ্ছো, বা এই যে তোমার একটা তুমি তুমি যে একটা শিক্ষিত মেয়ে, তুমি কেন নিজে প্রতিষ্ঠিত না হয়ে তুমি কেন এখন বাবার কাছ থেকে বাইক নিয়ে বরের সাথে বিয়ের পর বাইকে করে ঘুরবে এই প্ল্যানটা করছো, সেটা না করে তুমি কেন নিজের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছো না। তো এরকম ধরনের যখন আমি প্রশ্ন করি তখন আমি ওদের কাছ থেকে উত্তর পাই যে ম্যাডাম আমাদের তো বাড়িতে এত টাকা পয়সা নেই, আমার ভাই পড়ে, আমার দাদা পড়ে, তাই জন্য বাবা বলেছে এরপর আর ভালো ছেলে পাবো না, এখনই আমাদেরকে বিয়ে করে নিতে হবে। তো এই যে যখনই আমি এই মানে উত্তরটা পাই তখন ওই মেয়েগুলোর মুখ দেখলে না ঠিক সেরকমই সেই সাহিত্যের চরিত্র, ওদের অসহায়তা দেখলে ওই চরিত্রগুলোর কথা মনে পড়ে যায়। মানে আমার ভীষণভাবে মনে পড়ে যায় তিলোত্তমা মজুমদারের লেখা একটা উপন্যাস একতারা, যেটা পড়ে আমি মোটামুটি মানে 7 দিন সুস্থ ফিল করতে পারিনি যে এরকম এরকম কোনো কিছু হতে পারে। তো সেই দেবারতির চরিত্রটা মনে পড়ে যায় যে ওদেরকে ভাবি যে একবার বলি, কিন্তু আবার ভাবি যে বলবো হয়তো ওরা সবাই বুঝতে পারবে না, কারণ ওদের কাছে পেটের দুবেলা ভাত আর মাথার ছাদের উপর যে কোনো সাহিত্য চর্চাই অনেক সময় বিলাসিতা হয়ে যায়। তো মানে তখন ভাবি যে দেবারতির সেই মানে সিনটা যেটা বারবার আমার চোখে ভাসে, ফুলবালি প্রতিমার সাথে ওর যে কথোপকথন, যে একজন শিক্ষিতা হয়ে দেবারতী কোনো মানে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয়, অথচ একজন ফুলবালি যে বিধবা যার একটি সন্তান আছে, সে ফুল বিক্রি করে সে নিজের স্বাধীনতাটুকু নিজে বজায় রেখেছে। তো সেই মুহূর্তে শিক্ষিতা দেবারতীর একজন ফুলবালি হতে ইচ্ছে করে। তো এই ওর জীবনের সমস্ত যুদ্ধ প্রতিকূলতা পেরিয়ে শেষমেশ ও সুপ্রতিষ্ঠিত, যেটুকু যা হয় ও বই লেখে, ও উপন্যাস লেখে, ও টিউশন পড়ায়। তো তখন ওই মেয়েগুলো যখন এভাবে আমাকে বলে আমার তখন ওদেরকে বলতে ইচ্ছে করে, আমি হয়তো বলেও ফেলি যে আর কিছু না করিস বাবা, বাড়ির বাগানের ফুল বিক্রি করিস বা টিউশন পড়াস, যেটুকু পড়েছিস ওকে টিউশন পড়াস, কিছুটা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হোস। তো এই যে মানে এই যে রোজকার জীবনে প্রত্যেকটা মেয়ের মধ্যেই না কোনো চরিত্রকে হয়তো আমি দেখতে পাচ্ছি, এত মেয়েকে নিয়ে কাজ কোনো চরিত্রকে দেখতে পাচ্ছি, বা বারবার মনে হচ্ছে যে হয়তো একে দেখেই লেখক এরকম একটা লেখা লিখেছিলেন। এইভাবে তারপর যখন এই ঘটনাগুলো ঘটতে থাকে, বাইরে এত মানে প্রশ্ন করছি হয়তো বাইরে দাঁড়িয়ে তাদের যারা বাবা দাদারা বা কেউ থাকেন, তারা এই ধরনের প্রচুর মন্তব্য করে থাকেন যে এই শুনতে হয়তো ওই মন্তব্যগুলো খারাপ লাগে, কিন্তু এভাবেই আসে যে এই মেয়ে ছেলে অফিসার গুলো হলো যত হ্যাপা, প্রশ্ন করে 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 মাথা খারাপ করে, একটা সই করে দিলেই তো কাজ মিটে যায়। কিন্তু আমি মানে এগুলো শুনেও বিরক্ত হই না, আমরা বিরক্ত হই না, রাগ হয় না, প্রশ্ন করতেই থাকি যদি 10টা মেয়ের মধ্যে একটা মেয়েকেও কোনোভাবে সেই সিচুয়েশন থেকে বার করে তাকে লেখাপড়ার দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো এইভাবেই মানে প্রত্যেকটা যে কোনো মানব জমিন, আশাপূর্ণা দেবীর লেখা, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রত্যেকটা নারী চরিত্রই এত মানে বাস্তব জীবনের যে কোনো রকম কাজের ক্ষেত্রে এত ইন্সপায়ারিং, সেগুলো দিয়ে আমরা চেষ্টা করি যত সম্ভব এগুলো নিয়ে আলোচনা করে, ছেলে মেয়েদের সাথে আলোচনা করে যত সম্ভব তাদের মধ্যে এই ধরনের মানে জীবন সম্পর্কে যে এর বাইরে শুধুমাত্র মানে প্রতিষ্ঠিত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া যে কত প্রয়োজন সেটুকুই সবার আগে শুধু বোঝানোর চেষ্টা করি। মানে শুভশ্রীদের কথাগুলো শুনে মানে প্রথমটাতে তো আমার একদম গায়ে কাটা দিয়ে উঠেছিল। যাই হোক, মানে অনেক তোমার কথাগুলোতে না মানে ভীষণ শক্তি সঞ্চয় করলাম। আর আমি মনে করি যে যারা এখন শুনছেন শ্রোতা বন্ধুরাও ভীষণ উপকৃত হচ্ছে। আমরা শুভশ্রীদের কাছে আবার ফিরে আসবো। আমরা পরবর্তী আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আহ একজন বিশিষ্ট ঔপন্যাসিক মালবিকা দাশগুপ্ত দিদির সাথে। মালবিকা দি, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। মালবিকা দির থেকে আজকের আলোচনায় একটু অন্যরকম একটা টপিকের উপর শুনে নিতে চাই যে উপন্যাস মানে তো একটা দীর্ঘ পরিসর, একটা দীর্ঘ জীবনের প্রেক্ষাপট।
উপন্যাস লেখার সময় তার বৈশিষ্ট্যের দিক থেকে তো অনেক কিছু মাথায় রেখে লিখতে হয় এবং তার মধ্যেও আমরা এতক্ষণ যেগুলো শুনলাম, জেনারেশন গ্যাপ, চরিত্রের বদল আসছে, উম, তার সাথে আজকের বিষয়ে সেই প্রেক্ষিতে আমি দিদির কাছ থেকে একটা যে মেন টপিকটা শুনতে চাইছি সেটা হলো যে আমরা যারা লিখছি, ফিমেল রাইটাররা, তাদের কি এই সময়ে দাঁড়িয়ে তাদের লেখায় নারী চরিত্র সৃষ্টির ওপর কি কোনো দায় আছে? সেটা বিভিন্ন শ্রেণীর নারী চরিত্রের ওপর হতে পারে, তাদের জীবন কথার উপর। যদি থাকে, সেটা কিভাবে, মানে অ্যাজ এ উইমেন রাইটার আজকের দিনে দাঁড়িয়ে মেয়েদের দায়বদ্ধতাগুলো কি তার উইমেন সেলফটার প্রতি, সেই জায়গাগুলো, মানে যেই জায়গাগুলোতে পুরুষ হয়তো আলো ফেলতে পারে না, সেই জায়গাগুলো নিয়ে তুমি যদি একটু আলোচনা করো, মানে যদি দায়বদ্ধতা থেকে থাকে কেন, এবং যদি না থাকে তবে কেন, এই ব্যাপারে একটু শুনবো। তার যে কোনো মানুষ যখনই সে একটা উপন্যাস বা একটা গল্প লিখতে যাই লিখুক, ক্যারেক্টার তৈরির ক্ষেত্রে, চরিত্র গঠনের ক্ষেত্রে তার একটা দায়বদ্ধতা থেকেই যায়। সে দায়বদ্ধতাটা আসে আমাদের শুধু যে সাহিত্যের প্রতি দায়বদ্ধতা থেকে তা নয়, কোনো সাহিত্যই সমাজের থেকে মুখ ফিরিয়ে নিয়ে তৈরি হয় না, হওয়া সম্ভব নয়। প্রত্যেকটি সাহিত্যের মধ্যে যদি আমরা প্রাচীনকালের সাহিত্য থেকে বর্তমান যুগের সাহিত্য অব্দিও দেখি, তাহলে এমন কোনো না কোনো জায়গা, কোনো না কোনো বিষয়, কোনো না কোনো ঘটনা বা এমন একটা অন্তত লাইন পাবো যে লাইনটা সেই সময়কার সমাজকে প্রতিফলিত করবে, সেই সময়টাকে প্রতিফলিত করবে। তাহলে যদি সমাজের প্রতি বা সময়ের প্রতি আমাদের দায়বদ্ধতা থেকে থাকে, তাহলে সেই একইভাবে নারী চরিত্রের প্রতিও সেই দায়বদ্ধতা একইভাবে থাকবে। এখন পুরুষরা বা আলোকপাত করতে পারবে না বা এত কঠিন জটিল ব্যাপার হওয়া উচিত নয়। মানে যদি নজর করে দেখা যায় বা যদি একটু পর্যবেক্ষণ করা যায়, তাহলে যে কেউই বুঝতে পারবে। আমি দুটো ঘটনা বলবো, এবং এই দুটো ঘটনাই কিন্তু আমার চাকরির সূত্রে পাওয়া, যেহেতু আমিও সরকারি চাকরি করি। এই সরকারি চাকরি করার একটা সুবিধা আছে, মানে আমরা একটা বিশাল রেঞ্জের লোকের সঙ্গে আমাদের ইন্টারাকশন হয়। সেটা শুধু যে সমাজের উপরতলার শিক্ষিত মানুষ বা ওর অফিসারের সঙ্গে যোগাযোগ হচ্ছে তা নয়, যোগাযোগ একদম গ্রাসরুট লেভেলের সঙ্গেও যোগাযোগ হয়। এবং এই যে বিরাট রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে এমন অনেককে আমরা পেয়ে যাই যাদেরকে গল্পের ক্যারেক্টার করে সুন্দরভাবে দেখা যায়। একটি মেয়ের কথা আমি বলবো, সে কিন্তু আমারই কলিগ, সুতরাং সে তার আর্থসামাজিক দিক থেকে সে যে খুব পিছিয়ে পড়া তা নয়, সে যথেষ্ট শিক্ষিত এবং অসম্ভব ভালো সে গান গায়। সবচেয়ে বড় কথা, গান গাইতো আর যখন তাকে চিনতাম। তার মধ্যে আমি মাতৃত্বের একটা অদ্ভুত হাহাকার দেখেছি। সম্ভবত তার প্রেগনেন্সি পিরিয়ডে বাচ্চা নষ্ট হয়ে গিয়েছিল বা এরকম কোনো ঘটনা ঘটে থাকবে, কিন্তু মেয়েটি অকারণে আমাদের ব্লক নিকটবর্তী যে হাসপাতাল ছিল সেখানে সে বারবার ভিজিট করতে যেত, কোনো কারণ ছাড়াই। মানে তখন এমন নয় যে ডেঙ্গু বাড়ছে বা এরকম কোনো ঘটনার জন্য আমাদের হাসপাতাল ভিজিট করতে হচ্ছে, তাও নয়, যেত শুধুমাত্র একটি বাচ্চাকে দেখার জন্য। সে বাচ্চাটিকে দেখে, সেই সদ্যজাত শিশু, তাকে দেখে তার মনে, এবার এটার পিছনে নিশ্চয়ই জটিল মনস্তত্ত্ব কিছু আছে, সেটা মনোবিদরা বলতে পারবে। কিন্তু একটা মেয়ে তার মা হওয়ার যে আকাঙ্ক্ষা বা মা হতে না পারার যে প্রচন্ড দুঃখ যন্ত্রণা, সেটা একটি বাচ্চাকে দেখে সুপশম করছে তার সেই যন্ত্রণা, এই জিনিসটা আমার কাছে ভীষণ অ্যাপিলিং মনে হয়েছিল সেই সময়টা দিয়ে। আরেকটি ঘটনা হলো, সেই মেয়েটিকে আমরা পাগল মানে আমাদের সুস্থ পরিভাষায় আমাদেরকে পাগল বলে চিহ্নিত করি। তার একটা অদ্ভুত হ্যাবিট ছিল, সে কিন্তু অফিসের বেশ এন্টারটেনমেন্টের যোগানদার। মানে সে আসা মানে একটা হাসির হররা পড়ে যাবে, লোকজন তাকে নিয়ে মজা করবে এবং সে নিজেও সেই মজায় পার্ট হচ্ছে। তার একটা অদ্ভুত অভ্যাস হচ্ছে, সে সবাইকে মাইনে দিতে চাইতো। মানে যা হয়, তার পিছনের গল্পটা শুনতে গিয়ে আমি জানতে পারলাম, আসলে অনেকেই জানে, যেহেতু ব্লক অফিস ছোট অফিস, তো কাজে ওই অঞ্চলের লোকজনই সব কেউ না কেউ তার অতীত জীবন সম্বন্ধে জানবে। সে তখন বলে, তার কাছ থেকে আমি জানতে পারি যে মেয়েটিকে পণ না দেওয়ার জন্য অসম্ভব শারীরিক টর্চার করা হতো এবং
সেই শারীরিক টর্চারটা সহ্য করতে না পেরে তার যে মানসিক স্থিতি হারিয়ে ফেলে এবং তাকে পরবর্তীকালে তাকে শ্বশুর বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পাগলকে আর কে, কোন শ্বশুর বাড়ি আর পাগলকে লালন পালন করবে? তার এই দুটি ঘটনার পিছনে কি জটিল মনস্তত্ত্ব আছে সেটা মনোবিদরা বলতে পারবেন, কিন্তু এই দুটি ঘটনাই অসম্ভব মানবিক দিক। একটা মেয়ে তার মনের কত রকম জটিলতা হতে পারে, একটা সামান্য ঘটনা থেকে সে কতখানি প্রভাবিত হতে পারে, বা ঘটনাগুলো অবশ্যই তার জীবনে তার কাছে বড়। আমরা তার সমতলে দাঁড়িয়ে নেই, তার সমতলে দাঁড়িয়ে তাকে দেখছি না, তার মতো করে তার পরিস্থিতিতে পড়িনি কখনো। কাজেই ঘটনাটা তার জন্য কতটা গুরুত্বপূর্ণ বা তার জন্য কতটা বড় ঘটনা সেটা বোঝার মতো ক্ষমতা আমার হয়নি, বা কারোর হবে কিনা বোঝা মুশকিল। কিন্তু এই জিনিসগুলো যদি সাহিত্যে তুলে আনা না যায় তাহলে সমাজের বা সময়ের একটা ছোট অংশ বোধহয় ফাঁক পড়ে যাবে, যেটা পরবর্তী প্রজন্ম জানতে পারবে না। ব্যাস আমার এইটুকুই বলার এই প্রসঙ্গে। ধন্যবাদ মালবিকা দিকে।